শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো এবং করে আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। গত সপ্তাহে আমি একটি ক্লাস তোমাদেরকে উপহার দিয়েছিলাম নির্বাচ সম্পর্কে, আর আমি কোনো ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারিনি। আজকে তোমাদেরকে আমি একটি কবিতা উপহার দেব এবং 10 শ্রেণীর বই থেকে। এখন প্রথম তোমরা একটি ছবি দেখেছো, এই ছবিটি কিসের বিষয়ে তোমরা বলতে পারবে? এটি একটি নদীর ছবি। এরপরে দেখো তো আরও একটি ছবি আছে, এই ছবিটি কিসের? তোমাদের পাঠ্যসূচিতে একটি কবিতা দেওয়া আছে নদী সম্পর্কে, এটি একটি নদীর ছবি। কোন ছবি দেওয়া, কোন কবিতা দেওয়া হয়েছে তোমাদের তুমি দেখো তো পাঠ্যসূচিতে আছে, দেওয়া আছে কবিতা প্রণোদে। দ্বিতীয় যে ছবিটি, এটি হচ্ছে কবিতা প্রণোদের একটি ছবি। তাহলে আমাদের আজকের পাঠ কবিতা প্রণোদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। এখন তোমরা বোর্ডের দিকে তাকাও। কবি পরিচিতি এখন আমি তোমাদেরকে দেব। কবি মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার জেলার নাম যশোর, গ্রাম সাগরদাড়ি। শিক্ষা জীবনে তিনি প্রথমে স্কুল জীবন শেষ করে কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন এবং ইংরেজি সাহিত্যে তার খুব অনুরাগ ছিল। ইংরেজি সাহিত্যের প্রতি তিনি খুব আসক্ত ছিলেন বলে প্রথমে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি বেশি চর্চা করতে থাকেন। কবি প্রতিভার বিকাশ, বাংলা ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। খ্রিস্ট ধর্ম গ্রহণ, কবি ছিলেন হিন্দু ধর্মের লোক, পরে তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন এবং তার নামের সাথে মাইকেল শব্দটি যোগ হয়। তার কাব্যগ্রন্থ বীরাঙ্গনা, কাব্য বজ্রাঙ্গনা, কাব্য ও চতুষ্পদী কবিতাগুলি তার বিশেষ উল্লেখযোগ্য। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। নাটক, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবলী, প্রহসন ইত্যাদি নাটক তার বিখ্যাত। সনেট, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক বা চতুষ্পদী কবিতাগুলির প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29শে জুন তিনি পরলোক গমন করেন। এখন আমি কবিতাটি আবৃত্তি করব এবং সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা বোর্ডের দিকে তাকাও। সতত কেন তুমি পড়ো মন মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিমলে। এখানে সতত বলতে বোঝানো হয়েছে সর্বদা। নদীকে তিনি বলছেন বারবার তোমার কথা মনে পড়ছে, তোমার কথা আমি সব সময় বিরলে ভাবছি। সতত যে মতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি। এগুলো লোক স্বপনের মধ্যে স্বপনে তার যে মায়া মন্ত্র শৈশবকালের এগুলি সবসময় শুনে তব কলকলে। এখানে তব কলকলে নদীর যে একটা পানির স্রোতধ্বনি, এটিকে তিনি বুঝিয়েছেন। জোড়াই এ প্রাণ আমি প্রান্তির চলনে। জোড়াই এ প্রাণ বলতে প্রান্তির চলনে। কবি ইংরেজি সাহিত্যে চর্চা করার জন্য শুধু ফ্রান্সে গিয়েছিলেন এবং তিনি ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন, তবুও নদীর কথা তিনি কখনো বলতে পারেননি। তিনি যে ভুল করেছেন ইংরেজি সাহিত্যে, এটি বুঝে তিনি মনে বেদনা পেয়েছেন। বহু দেশে দেখিয়েছি বহুমত দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে খাল চলে। দুগ্ধ সুতোর উপর তুমি জন্মভূমি স্তনে। এখানে কবি বলছেন যে বহু দেশ আমি ঘুরেছি, বহু দেশ দেখেছি, কিন্তু কপোতাক্ষেয় নদের মতো কোনো নদী আমার মনকে এত মোহিত করতে পারেনি, এত মায়া কোনো নদীর প্রতি জন্মেনি। কিন্তু শৈশবে যে কবি কপোতাক্ষেয় নদ দেখেছিলেন, এটি স্নেহের তৃষ্ণা, কবির মনের মধ্যে পানির জন্য যে একটা তৃষ্ণা, এটাই নদীর পানি কবিকে তৃষ্ণা মিটিয়েছে। মায়ের দুধের সাথে তিনি তুলনা করেছেন কপোতাক্ষ নদীর পানিকে। হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিকে। এখানে কবি বলছেন হয়তো সুদূর ফ্রান্সে আমি আছি, আর জীবনের কবিতাক্ষ নদীর সাথে দেখা হবে কিনা। তাই কবি নদীর প্রতি মিনতি জানাচ্ছে যে প্রজা সেজে যেন সাগরকে রাজরূপ দিতে পারে, সাগরকে সাহায্য করতে পারে। এটি তিনি কপোতাক্ষ নদীর প্রতি উদ্দেশ্য করে বলছেন।
রূপ করো তুমি এ মিনতি গাবে পঙ্কজ জনের খানে শোকে শোকারিতে হৃদয়ের কাতরতা যেন বাংলার জনগণের কাছে নদীটি পৌঁছে দিতে পারে। নাম তার এ প্রবাসে মজি প্রেম পাবে। নদীর নাম তিনি প্রবাসে বসে ভালোবাসার সাথে দেশপ্রেমকে স্বীকৃতি দিয়েছেন। লইছে যে তবু নাম বঙ্গের সঙ্গীতে বাংলার সঙ্গীত সবসময় কবির মনের মধ্যে বিরাজ করে। এই হচ্ছে কবিতাটি বাবার তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমি কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ঠিক না আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। বিরলে একান্ত নিরিবিলিতে, বিরলে বলতে একান্ত নিরিবিলিভাবে একাকী মনোভাবে থাকে। প্রান্তি ভুল, প্রান্তি বলতে ভুল। বাড়ি রূপকর, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপুতাক্ষ নদ ও সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। এখানে সাগরকে জলরূপ বা রাজস্ব দেওয়া হচ্ছে। চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে সনেট বলে, আর বাংলায় চতুর্দশপদী কবিতা। 14 চরণ, সমন্বিত বাক্সংহত সুনির্দিষ্ট। 14 চরণ থাকবে এবং এটার মধ্যে একটি বাক থাকবে, একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকবে যেটার মধ্যে সুনির্দিষ্ট ভাবটা প্রকাশ পায়। যেমন মাইকেল মধুসূদন দত্ত কপুতাক্ষ নদের মাধ্যমে 14 চরণ বিশিষ্ট কবিতার মাধ্যমে তার সম্পূর্ণ মনের ভাব ফুটিয়ে তুলতে পেরেছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কবিতা সম্পর্কে। কবিতাটি 14 চরণ বিশিষ্ট এবং একটি চতুর্দশপদী কবিতা। এখন তোমরা বাড়ির কাজ খাতায় লিখবে। তোমার পরিচিত নদী সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। খাতার মধ্যে লিখে নাও তোমার পরিচিত একটি নদী সম্পর্কে অনুচ্ছেদ লিখবে। এখন আমার ক্লাসটি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে, অনুসরণ করলে কিছুটা হলেও উপকৃত হবে। এখন তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।